আজকে আমরা ক্লাস 7 এর ইতিহাস বইয়ের পাতা নম্বর 118 যে একটা টপিক হয়েছে গুরু নানক সেটিকে পড়ব। ঠিক আছে, কি বলা হয়েছে যে গুরু নানক তার যে জন্ম হয়েছিল সেটি হয়েছিল আমাদের 1469 খ্রিস্টাব্দে। কবে ছিল? 1469 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1538 খ্রিস্টাব্দে। আমরা বইয়ের 1 বাই 1 লাইন কিন্তু সবটা কভার করব যেন পড়তে সুবিধা হয় আর বুঝতে সুবিধা হয়। তার মধ্যে কোনটা ইম্পর্টেন্ট লাইন আছে সেটাকে আমরা দেখব। তাহলে গুরু নানকের জন্ম হলো 1469 খ্রিস্টাব্দে আর মৃত্যু হলো 1538 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট মনে রাখবা বলছে গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকের মধ্যে অন্যতম। তাহলে কোশ্চেন যে গুরু নানক কোন যুগের মানে একজন ব্যক্তি রয়েছে? তো মধ্যযুগের। কোন যুগের? মধ্যযুগের। গুরু নানক ছিলেন মধ্যযুগের ভক্তি সাধকের মধ্যে। তো মধ্যযুগে যে ভক্তি মুভমেন্ট করে তুলেছিল তার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন আমাদের গুরু নানক। নেক্সট যদি কোন রকম ভেদাভেদ না মেনে সমস্ত মানুষকে তিনি আপন করে নিয়েছিলেন। তিনি কোন মানে ভেদাভেদ চাইছিলেন না, তিনি সব মানুষকে নিজের মতো করে মনে করতেন। কেউ কালা থাক, কেউ গোরা থাক, কেউ ছোট বড় কেউ না, সবাইকে সে মানুষ হিসাবে মনে করত। হ্যাঁ, তার এই জন্য সে বেশি ফেমাস হয়েছে। তার সময়ে লঙ্গরখানা চালু হয়। লঙ্গরখানা কি বাবু? দেখো মনে রাখবা তুমি, আচ্ছা যেমনি আমাদের মসজিদ হয় না, মসজিদ বা হিন্দু ধর্মের যে মন্দির হয়, ওরকম যে শিখ ধর্ম আছে না, তো ওদের যে যেখানে হয় ওটাকে বলা হয় তোমার গুরুদুয়ার। বলা হয় গুরুদুয়ার। আর গুরুদুয়ারে দেখবে একটা লঙ্গরখানা হয়। লঙ্গরখানা মানে ওরা খাওয়াবে, ওরা রান্না করবে আর সে এমন নাকি ওর নিজের কমিউনিটিকে খাওয়াবে। সে যে কমিউনিটি হিন্দু মুসলিম বৌদ্ধ যে মানে মানুষ থাকতে গেলেই ওরা খিদে দিতে উঠাবে না, ওরা পেট ভরে খাওয়াবে। তো একটু না খাইয়ে পাঠাবে না। তাহলে যে এ আছে মানে গুরুদুয়ার, যেহেতু গুরু নানকের একটা থিঙ্কিং ছিল, গুরু নানক কি করতো? সবাইকে ভালোবাসতো। ওইরকম ওই শুরু করেছিল লঙ্গরখানা, যে কোনো লোক এমন না থাকে যে না খাওয়ার জন্য ওর লাইফে কষ্ট আসে। তো কি হলো? তো প্রশ্ন আসবে লঙ্গরখানা ব্যবস্থা কে শুরু করেছিল? গুরু নানক। কেন করেছিল? মানে আচ্ছা লঙ্গরখানাতে শুধু কি ওদের খাওয়া শিখতে খাওয়াতে হবে না, যে কমিউনিটির লোক থাক সবাইকে খাওয়ানো যাবে। বুঝতে কি না? ঠিক আছে, মনে রাখবা সেখানে একসঙ্গে সব ধরনের মানুষরাই খেতে বসতো। বললাম একটু আগে আমি, আর এখনো বসে। হ্যাঁ, নেক্সট এটি শিখ গুরুদ্বারের বা ধর্মীয় স্থানে দেখতে পাওয়া যায়। আর নানক নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করে যাননি। গুরু নানক কিন্তু নিজে কোনো ধর্ম প্রতিষ্ঠা করেননি, তবে তাঁর দর্শন ও বাণীর উপর নির্ভর করেই পরবর্তীকালে উঠলো শিখ ধর্ম। তাহলে শিখ ধর্মের আমরা প্রতিষ্ঠাতা বলতে পারি গুরু নানককে, কিন্তু গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেননি। ওর যে বাণীগুলো ছিল, ওর যে মেথড গুলো ছিল, ওর যে মানুষকে বুঝাতো, এইগুলো আস্তে আস্তে এক ইউনিট হয়ে একটা ধর্মের মানে আকার নিয়ে হয়েছে শিখ ধর্ম। কিন্তু গুরু নানকের ভাবনা চিন্তা এগুলো খুব ভালো ছিল, খুব বেস্ট ছিল। ও সবাইকে নিয়ে চলার কথা বলতো, সবাইকে মিলেমিশে থাকার কথা বলতো। স্যার যারা তো লঙ্গর ব্যবস্থা করলো, খাওয়া মানে খেতে গেলে অসুবিধা না হয়, এগুলো সিস্টেমটা বলছে। এই ধর্মে মোটে 10 জন গুরুর কথা বলা হয়েছে। ইম্পর্টেন্ট এখানে যে এই যে শিখ ধর্ম রয়েছে, শিখ ধর্মে টোটাল কয়জন মানে ধর্মগুরুর কথা বলা হয়েছে? 10 জন। কয়জন? 10 জন ধর্মগুরুর কথা বলা হয়েছে। আর এই 10 জন ধর্মগুরুর মধ্যে প্রথম ধর্মগুরু হচ্ছেন গুরু নানক। তাহলে শিখ ধর্মের প্রথম গুরুর নাম কি? গুরু নানক। আর টোটাল কটা গুরু এসেছেন? 10 জন গুরু এসেছেন। ঠিক আছে, এদের বাণী বা লিপিবদ্ধ রয়েছে শিখদের পবিত্র ধর্মগ্রন্থে। যেমন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? কেউ বলতে পারবা? কুরআন। হিন্দুদের গীতা বাইবেল আছে, তোমার কি খ্রিস্টানদের বাইবেল রয়েছে। ওইরকম শিখদের যে মানে ধর্মগ্রন্থ রয়েছে তার নাম হচ্ছে আমাদের গুরু গ্রন্থ সাহিব। কি রে? গুরু গ্রন্থ সাহিব। আমি কিন্তু আগে বলেছি কোয়েশ্চেন ডিক্টেট ফটোকপি পাবি, বই থেকে নোটস হয়। তো টেক্সট বইকে যে ভালো করে পড়ে নেবে সে সমস্ত কোয়েশ্চেন থেকে করতে পারবে। আর নিজের মাইন্ডটাকে জিন্দা রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে, তো যা যা আমি বলছি একদম ভালো করে মনে রাখবি। আর আমি লাইন বলে একটা লাইন ছাড়ছি না আমি, আর যে লাইন ইম্পর্টেন্ট সেই লাইন আমি বারবার রিপিট করছি আর বলছি এটা ইম্পর্টেন্ট করে ফেলবো।
যেমন বললাম যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব ইম্পর্টেন্ট। শিখদের মধ্যে কটা গুরু ছিল? টোটালে 10টা ইম্পর্টেন্ট। শিখদের প্রথম গুরুর নাম কি? গুরু নানক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট মনে রাখবা যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? মনে রাখবা গুরু গ্রন্থ সাহিব। গুরু গ্রন্থ সাহিব। তো শিখদের প্রথম ধর্মগ্রন্থের নাম কি? গুরু গ্রন্থ সাহিব। এটা কোন ভাষায় লেখা? এটা বলা হয় গুরুমুখী ভাষায় লেখা। কোন ভাষায়? গুরুমুখী ভাষায় লেখা। তাহলে শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা? গুরুমুখী ভাষায় লেখা। তবে এই সাধকদের ভক্তি চিন্তাধারা যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু এদের সবার ভক্তির দর্শনের মূল কথা দুটো ছিল। একটা ছিল তোরা ভক্তি করবি না, মানবি না, দুটো উপায় ছিল। একটা ছিল যে কোনো ভেদাভেদ না করে সব মানুষের কাছে ঈশ্বরের বাণী পৌঁছানো। একটা ওরা এমন না কি ধরো কোনো জায়গায় হয় না যে আমরা ওকে ওই ধর্মের লোকের জন্য শিক্ষা দিব, ওই ধর্মের লোককে শিক্ষা দিব, ওরা না, ওরা চাইছিল আমরা সমস্ত লোককে আমরা ঈশ্বরের বাণী বলবো, ঈশ্বরের বাণী বলবো। তাহলে শিখ ধর্মের ভক্তির মধ্যে প্রথম ভক্তি কি ছিল? যে আমরা ঈশ্বরের বাণীকে সমস্ত ধর্মের লোকের কাছে কি করবো? আমরা প্রচার করবো বা বলবো। ঠিক। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত আচার ছেড়ে ভগবানকে নিজের মতো করে পাওয়া, মানে সমস্ত সিস্টেমকে বাদ দিয়ে আমরা চেষ্টা করব ভগবান কিভাবে আমাদের কাছে আসতে পারে বা আমরা কিভাবে ভগবানকে বেশি করে মানে মানতে পারি, আমরা এটা দেবো। এমন নাকি মানে সমস্ত আচার বলতে ওই যে যাগ যজ্ঞের ব্যবস্থাগুলো সব বাদ দিয়ে আমরা ভগবানের সঙ্গে কিভাবে আমরা সম্পর্কে থাকবো এই ব্যবস্থা করা। তাহলে ভক্তি, শিখ ধর্মের ভক্তির কটা পার্ট ছিল? দুটা। একটা ছিল যে কোনো ধর্মের লোককে না, আমরা যে কোনো লোককে কি করবো মানে আর ঈশ্বরের বাণী পৌঁছাবো। আর দ্বিতীয়, ঈশ্বরকে কিভাবে সমবংশ পাওয়া যাবে বা ঈশ্বরের সম্পর্কে কিভাবে থাকা যাবে ওর সংস্পর্শে, তো তার জন্য কাজ করতে হবে। নেক্সট মনে রাখবা যে এই দ্বিতীয় বৈশিষ্ট্য যে হলো না, এটা উজ্জ্বল উদাহরণ দিয়েছিল সাধিকা মীরাবাই। মীরাবাই কিন্তু দ্বিতীয়টা যে বললাম 2 নম্বর পয়েন্টটা, এর বেশ মানে কাজ করেছিল প্রতি, তার নাম ছিল সাধিকা মীরাবাই। এরপরে কোনো আসেনি। হ্যাঁ, মনে রাখবা ওর জন্ম মৃত্যু দেওয়া রয়েছে, দেখে নিবা। খ্রিস্টীয় 15 শতকের শেষ দিকে রাজস্থানে একটি ক্ষত্রিয় বংশে জন্ম ও মেওয়ারের শাসক প্রজার বিয়ে হয়েছিল। তাহলে সাধিকা মীরাবাইয়ের জন্ম কোথায় হয়েছিল রে? আজকের ডেটে আমাদের রাজস্থানে হয়েছিল। আজকে কোথায়? রাজস্থান। রাজস্থান কেমন কান্ট্রি? কান্ট্রি বলছি, সরি, স্টেট। রাজস্থান হচ্ছে আমাদের ভারতের সবচাইতে বড় রাজ্য। বুঝতে আছে? ভারতের বড় রাজ্যের নাম কি? তাহলে আমাদের উত্তর রাজস্থান। ঠিক আছে? ওকে। তো রাজস্থানের কোন বংশে? রাজস্থানের ক্ষত্রিয় বংশে সে জন্মগ্রহণ করেছিল। আর কোথায় তার বিয়ে হয়েছিল? তো মেওয়ারের শাসক কুলে তার কি বিয়ে হয়েছিল। তিনি তার সাধিকা জীবনে অনেকটাই সময় কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকায়। তাহলে সাধিকা মীরাবাই তার জীবনটা বেশি কোন এরিয়াতে কাটিয়েছে? কোথায় কাটিয়েছে? বেশিরভাগ গুজরাটে। কোথায়? গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর। গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর। তিনি কখনোই সাংসারিক বন্ধনের মধ্যে আটকেনি। এমন হয় না একটা মেয়ে জন্ম নিল তো সংসারে কাজে থেকে গেল না, তো মীরাবাই সাথে কিন্তু সংসার জীবন হয়নি, তিনি নিজের জীবনকে আরো অনেক উৎসর্গ করেছেন। মীরাবাই তার সমস্ত জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণ ও গিরি রাধির প্রতি একনিষ্ঠ ভক্তিতে। তাহলে এখানে মীরাবাই নিজের জীবনটাকে বেশিরভাগ সংসার জীবনে না লাগিয়ে সে কোথায় লাগিয়ে দিয়েছিল রে? শ্রীকৃষ্ণের আর তার যে গিরি হারিয়ে দিয়েছে তার প্রতি সে নিজের জীবনটাকে এক নিষ্ঠাবান করেছিল। কে? মীরাবাই। আচ্ছা, মীরাবাই জন্ম কোথায় হয়েছিল? আগে বললাম রাজস্থানে। মীরাবাই বেশি সময় কাটিয়েছে কোথায়? গুজরাট। আচ্ছা, এবার মীরাবাই রচিত 500 বেশি ভক্তি গীতি ভারতীয় সঙ্গীত ও সাহিত্যের এক অমূল্য সম্পদ। তো মীরাবাই অনেক গীতি লিখেছেন, তার মধ্যে প্রায় 500 গীতি রয়েছে। তার মধ্যে একটা খুবই ভালো গীতি রয়েছে, খুবই ফেমাস গীতি, এটা আমরা মানে কি বলে সাইড না সাইড লাগাতে পারি। গীতি লিখেছেন মেরে তো গিরিধর গোপাল, মেরে তো গিরিধর গোপাল दूसरा ना कोई। কি বলছে এখানে? বলছে মেরে তো গিরিধর গোপাল दूसरा ना कोई, যাকে सिर मोर मुकुट मेरे पोती सोई। হ্যাঁ, কি বলছে? যে মেরে তো গিরিধর গোপাল दूसरा ना कोई, যাকে सिर मोर मुकुट मेरे पोती
সই, ঠিক আছে? তো এই উক্তিটা বা এই গীতটা কার আছে? উক্তি না, এই গীতটা কার? মীরাবাই। ওকে, তো বুঝা এর মানেটা কি? বুঝা মেরে তো গিরধর গোপাল, এর মানে হচ্ছে যে আমার প্রভু গিরধর গোপাল ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আর কেউ নয়। তাহলে মেরে তো গিরধর গোপালের মানে হলো যে আমার প্রভু গিরধর গোপাল ছাড়া কেউ নয়। বলছে दूसरा না कोई আছে, दूसरा না कोई যাকে শির মোর মুকুট, মানে যার শিরে মানে মাথাতে, যার শিরে মুকুট মানে ময়ূরের পাখার মুকুট, তিনি মেরে পতি সই, মানে তিনি যে আমার পতি, ঠিক না? এই ভাবে বলে মীরাবাইয়ের উদাহরণ তো বলছে একটু ভাবলাম আমরা, তখনকার ভক্তিতে কেবল তথাকথিত উচ্চ জাতের মানুষরা বিশ্বাস করতেন, আর সাধকদের মধ্যে অনেকেই ছিলেন তথাকথিত নিচু জাত। তো অনেক ওখানেও সেই সময় ডিভাইড ছিল, কিছু উচ্চ জাতের লোক, কিছু নিম্ন জাতের লোক। হ্যাঁ, কিন্তু সমস্ত রামানন্দের শিষ্যের মধ্যে ছিল জাতিতে চামার, রবিদাস, নাপিত, সাঁই বা কসাই সাধক। তাহলে রামানন্দের শিষ্যের মধ্যে কারা পড়তো? রামানন্দের শিষ্যের মধ্যে পড়তো কি রে? চামার, রবিদাস, নাপিত, সাঁই আর কে কসাই সাধক, এরা পড়তো এর মাধ্যমে। তো এখানে আমরা ক্লাস 7 এর যে গুরু নানকের যে সম্পর্কে বলেছে, তো এইটুকুই বলা হয়েছে। গুরু নানক সম্পর্কে বেশি কিছু বলা হয়নি। তাহলে কি আমরা শুধু গুরু নানকের ব্যাপারে বললাম, এরকম আরো 9 জন গুরু রয়েছে। তো ক্লাস 7 যতটুকু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বই, আমরা এইটুকুই আমরা দেখব। হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট ছিল, কিছু কোয়েশ্চেন কি ইম্পর্টেন্ট ছিল দেখলাম, যে তোমার যে গুরু নানক কোন ধর্মগুরু বলতে পারি আমরা? শিখ ধর্মের। গুরু নানক যে কত নম্বর গুরু? 1 নম্বর গুরু। গুরু নানক যে মানে কটা গুরু এসেছিল টোটালে? তাহলে 10টা গুরু এসেছিল। গুরু মানে শিখদের ধর্মগ্রন্থের নাম কি পড়লাম? শিখদের ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা রয়েছে ওটা পড়লাম। তারপরে আরো ডিফারেন্ট কোশ্চেন আমরা দেখলাম, এগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন পাবো। হ্যাঁ, তো যতটুকু আমাদের ক্লাস 7 এ মানে এসে ওই 7 লিখতে না পারবো, ঠিক আছে? তো এটুকু দ্বারা কিন্তু ভালো করে লক্ষ্য করি, ঠিক আছে? টেক্সট বই থেকে বাবু নোট থেকে টেক্সট বই না, টেক্সট বই থেকে যতবার পড়বে তার মাইন্ডে কিন্তু ততবার ভালো করে কনসেপ্টটা বোঝা যাবে, ও আনসারগুলো ইজিলি করতে পারবে, ঠিক আছে? তো আমি প্রেফার করব তারা টেক্সট বুকটাকে মানে টেক্সট বইটাকে বেশি পড়বে, ঠিক আছে? খুব ভালো করে যাওয়া লাগে, ঠিক আছে? যেমন সিন হয়নি একটা পর একটা হয়ে যাবে, একটা পর একটা আসলে উঠবো, ভালো করে পড়বে, ঠিক আছে? কত মিনিট হলো রে?